এডিথ কাশিংয়ের জীবন ছিল বাফেলোর আভিজাত্যে ঘেরা। এলাকার অন্যতম ধনী ব্যক্তি কার্টার কাশিংয়ের একমাত্র মেয়ে ছিল সে। ছোটবেলা থেকেই তার জীবন ছিল অত্যন্ত সুখের, কিন্তু একটি ঘটনা তার পৃথিবী চিরতরে বদলে দিল। যখন এডিথের বয়স মাত্র 10 বছর, তখন তার মা এক সংক্রামক মারণ রোগে আক্রান্ত হন। চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ হয় এবং অবশেষে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এডিথ তার মায়ের শেষ মুখটুকু দেখারও সুযোগ পায়নি। 10 বছর বয়সে মাকে হারানোর পর এক নিঝুম রাতে এডিথ প্রথমবার অতিপ্রাকৃতের স্বাদ পায়। তার শিয়রে এসে দাঁড়ায় মায়ের কালো কুয়াশার মতো আত্মা। হিমশীতল কণ্ঠে বলে দিয়ে যায়, ক্রিমসন পিক থেকে সাবধানে থেকো। 14 বছর পর সেই ভয়ঙ্কর সতর্কবাণী যখন প্রায় ফিকে হয়ে এসেছে, এডিথ যখন হয়ে উঠেছে একজন লেখিকা, তখন তার জীবনে প্রবেশ করেন স্যার থমাস শার্প। ইউরোপীয় আভিজাত্য আর রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী এই যুবক এডিথের লেখা ভূতের গল্পের ভূয়সী প্রশংসা করেন। থমাস শার্পের রাজকীয় আভিজাত্য আর রহস্যময় ব্যক্তিত্বের আড়ালে ছিল এক গভীর উদ্দেশ্য। ইউরোপের ব্যারোনেট উপাধিকারী এই বংশের উত্তরসূরি থমাস এডিথের বাবার কাছে এক অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির হন। তাদের পারিবারিক ভূখণ্ডে পাওয়া যায় এক বিশেষ লাল মাটি। থমাস জানালো যে তার পূর্বপুরুষরা বহু বছর ধরে রাজপরিবারের জন্য এই মাটি দিয়ে নির্মাণের কাজ করে এসেছে, কিন্তু গত 20 বছরে অতিরিক্ত খননের কারণে মাটির ভাণ্ডার অনেক নিচে চলে গিয়েছে, যে কারণে খননের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এই সমস্যার সমাধানের জন্য সে একটি বিশেষ মেশিন তৈরি করেছিল, যদিও এই মেশিনটি এখন পুরোপুরিভাবে প্রস্তুত ছিল না এবং এটি সম্পূর্ণ করতে তার বেশ মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল। থমাস চেয়েছিল যে কার্টার কাশিং এবং তার ব্যবসায়িক অংশীদাররা এই প্রজেক্টে তাকে সাহায্য করুক। থমাস তার প্রস্তাবটি বেশ চিত্তাকর্ষকভাবে সবার সামনে তুলে ধরল। কার্টার থমাসের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করিয়েছিলেন এবং এর মাঝেই তিনি জানতে পারেন থমাস এর আগে লন্ডন, এডিনবরা এবং মিলানে অর্থ সংগ্রহের চেষ্টার জন্য গিয়েছিল, কিন্তু সব জায়গাতেই তার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং সম্ভবত সেই কারণেই সে এখন এখানে এসেছে। কার্টারের কাছেও থমাসের প্রস্তাব খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তার কথাগুলো আকর্ষণীয় মনে হলেও তাতে কোনো জোরালো যুক্তি ছিল না, তাই কোনো দ্বিধা ছাড়াই কার্টার থমাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। সেই রাতে কার্টারের ঘনিষ্ঠ বন্ধু মিসেস ম্যাকমাইকেলের বাড়িতে একটি জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। আসলে মিসেস ম্যাকমাইকেল এই পার্টিটি থমাস শার্প এবং তার বোনের সম্মানে রেখেছিলেন। 1 বছর আগে একটি জাহাজে যাত্রার সময় থমাস এবং তার বোনের সঙ্গে তাঁদের দেখা হয়েছিল। থমাসের মোহময় ব্যক্তিত্ব এবং তার রাজকীয় ঢং তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই কারণেই তিনি চেয়েছিলেন যে থমাস এবং তার ছোট মেয়ে ইউনিসের মধ্যে সম্পর্ক তৈরি হোক। মনে মনে তিনি এই পার্টিটিকে দুজনের মিলনের মাধ্যম হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। কার্টার কাশিং অনিচ্ছা সত্ত্বেও এডিথকে সেখানে যেতে বলেন, কিন্তু এডিথের মন পড়েছিল থমাসের অতীতে। একা ঘরে যখন সে থমাসের বংশ পরিচয় নিয়ে পড়ছিল, তখনই নিস্তব্ধতা ভেঙে আবার আবির্ভূত হলো তার মায়ের বিভৎস আত্মা। এবার সরাসরি এডিথকে স্পর্শ করে সেই একই হিমশীতল হুঁশিয়ারি দিয়ে গেল সে, ক্রিমসন পিক থেকে সাবধানে থেকো। ভয়ে কুঁকড়ে যাওয়া এডিথের দরজায় তখনই কড়া নাড়ল থমাস। এডিথকে নিয়ে পার্টিতে গিয়ে থমাস যখন সবার প্রত্যাশা ভেঙে ইউনিসের বদলে এডিথকে নাচের সঙ্গী হিসেবে বেছে নিল, তখন তাদের রসায়ন সবারই নজর কাড়ল। কিন্তু কার্টারের অভিজ্ঞ চোখ থমাসের এই অতি ভদ্রতার আড়ালে এক কৃত্রিমতার আভাস পাচ্ছিল। তাই তিনি দেরি না করে একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলেন, যাতে থমাসের আসল পরিচয় খুঁজে বের করা যায়। এরই মধ্যে এডিথ এবং থমাসের দেখা সাক্ষাৎ বাড়তে লাগলো। দুজনের মধ্যেকার ঘনিষ্ঠতা এখন আর কারোর কাছে লুকোনো ছিল না। একদিন থমাস ঠিক করল যে সে এডিথকে তার মনের কথাটা জানাবে। সে তার বোন লুসিলের কাছে তাদের রাজকীয় আংটিটি চাইল, এমন এক আংটি যা বংশ পরম্পরায় তাদের পরিবারে চলে আসছে। তারপর সন্ধ্যায় মনে আশা ও বুক ভরা ভয় নিয়ে সে এডিথের সাথে দেখা করতে
তার বাড়িতে পৌঁছালো। অন্যদিকে ডিটেকটিভ তার কাজ শেষ করে ফেলেছিল। সে থমাস শার্পের কিছু কালো রহস্য খুঁজে বের করেছিল এবং আজ সকালেই সে সেই গোপন কথাগুলো কার্টারকে জানিয়ে দিয়েছিল। থমাস এডিথের কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করতেই যাচ্ছিল, ঠিক তখনই কার্টার তাকে এবং তার বোন লুসিলকে তাঁর কেবিনের ভেতরে ডাকলেন। কেবিনের ভেতরে কার্টার কোনো রকম ভনিতা না করে থমাসের হাতে একটি ডকুমেন্ট ধরিয়ে দিলেন। থমাস যখন সেটি খুলল, তার মুখের হাসি উধাও হয়ে গেল। তার সব থেকে গভীর রহস্যগুলো এখন কার্টারের সামনে। থমাস ভাবল যে তাকে এখন অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, কিন্তু কার্টার রাগের বদলে নম্রতা দেখালেন। তিনি লুসিলের হাতে একটি সই করা চেক ধরিয়ে দিলেন এবং বললেন, যদি তোমরা এটি ক্যাশ করতে চাও তবে কাল সকালের মধ্যে শহর ছেড়ে চলে যাও, এবং যাওয়ার আগে থমাস তুমি এডিথের মনটা ভেঙে দিয়ে যাও। অর্থের লোভে লুসিল রাজি হয়ে যায় এবং থমাস এডিথকে জনসমক্ষে চরম অবজ্ঞা করে বিদায় জানায়। কিন্তু রহস্যের মোড় নিল অন্যদিকে। পরদিন সকালে কার্টার যখন একা বাথরুমে ছিলেন, এক অজ্ঞাত আততায়ী পেছন থেকে এসে নৃশংসভাবে তাকে খুন করে। এডিথ বাবাকে হারিয়ে যখন শোকে পাথর হয়ে যায়, তখনই থমাসের একটি চিঠি তার হাতে পৌঁছায়। সেখানে থমাস দাবি করে কার্টারের চাপে পড়েই সে মিথ্যে অভিনয় করেছিল। আসলে সে এডিথকেই ভালোবাসে। বাবার মৃত্যুর পর অসহায় এডিথ থমাসের ওপর ভরসা করে তার পৈতৃক ভিটা কাম্বারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। বিশাল ও জীর্ণ সেই প্রাসাদে পৌঁছানোর পর রহস্য যেন আরও ঘনীভূত হয়। সেখানে এক বৃদ্ধ ভৃত্য এডিথকে দেখে অবাক হয়ে বলে, থমাসের বিয়ে তো বহু বছর আগেই হয়ে গেছে। থমাস আকাশ থেকে পড়লেও এডিথের মনে সন্দেহের বীজ বুনে যায়। ঠিক তখনই প্রাসাদে আবির্ভূত হয় এক রহস্যময় পোষা কুকুর। মাইলের পর মাইল জনমানবহীন এই নির্জন প্রাসাদে কুকুরটি কোথা থেকে এলো, তার কোনো উত্তর থমাসের কাছে ছিল না। যাই হোক, এডিথের কাছে কুকুরটি এতই প্রিয় মনে হলো যে সে সেটিকে নিজের কাছে রাখার ইচ্ছে প্রকাশ করল। থমাস এখানে সম্মতি জানিয়ে মাথা নাড়ল। তারপর সে এডিথকে কোলে তুলে নিয়ে প্রাসাদের ভেতরে গেল। প্রাসাদটি ভেতর থেকে অত্যন্ত বিশাল ছিল, কিন্তু দেখভালের অভাবে তার অবস্থা জীর্ণ হয়ে পড়েছিল। ছাদ থেকে ঠান্ডা বাতাস ভেতরে বয়ে আসছিল ক্রমাগত। কাঠের সিঁড়িগুলো মরমর করছিল এবং চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। এডিথ চারদিকে নজর ঘোরাতে ঘোরাতে অনুভব করল যে এই প্রাসাদে এমন কিছু আছে যা স্বাভাবিক নয়। থমাস চাকরের সাথে মিলে এডিথের জিনিসপত্র রাখার জন্য ওপরের ঘরে চলে গেল। এই ফাঁকে এডিথ প্রাসাদটি ঘুরে ঘুরে দেখতে শুরু করলো। তখনই সে যেন একটি রহস্যময় ছায়া দেখতে পেল, যা ধীরে ধীরে তার নাম ধরে ডাকছিল। তার মনে হলো হয়তো এটা লুসিল হবে, তাই সে ছায়াটির পিছু নিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছায়াটি উধাও হয়ে গেল। ছায়াটির পিছু নিতে গিয়ে এডিথ লিফটের কাছে পৌঁছালো, কিন্তু সেটি ততক্ষণে নিচে নেমে গিয়েছে। থমাস ফিরে এসে এডিথকে সতর্ক করে দিল যে পুরনো লিফটটি অত্যন্ত বিপজ্জনক এবং সেটি মাঝে মধ্যে নিজে থেকেই খনির গভীর অন্ধকারে নেমে যায়। ওদিকে লুসিলের রহস্যময় আচরণ এডিথকে আরও অবাক করল। প্রাসাদের চাবির কথা তুলতেই লুসিলের সহজ মুখটা মুহূর্তেই কঠিন হয়ে গেল। এমনকি তাদের সেই পোষা কুকুরটি, যাকে থমাস মরার জন্য দূরে ফেলে এসেছিল, সেটি ফিরে আসায় শার্প ভাই বোনের চোখে মুখে এক অব্যক্ত ভয়ের ছাপ ফুটে উঠল। সেই রাতে যখন এডিথ গভীর ঘুমেছিল, হঠাৎ তার পেটে তীব্র ব্যথা শুরু হলো। ঘুম ভেঙে গেলে পাশ ফেরার সময় সে অনুভব করল থমাস বিছানায় নেই। অস্বস্তি বোধ করে সে তাকে খুঁজতে ঘরের বাইরে এলো। পোষা কুকুর টমিও তার সাথেই ছিল। এডিথ এগোতেই হঠাৎ কোনো দরজা জোরে বন্ধ হবার শব্দ এলো। তার মনে হলো টমি হয়তো ভুল করে কোনো ঘরে আটকে গিয়েছে। এডিথ দরজাটি অর্ধেক খুলতেই ওপার থেকে টমি দৌড়ে এলো এবং সেই দরজার দিকে তাকিয়ে ডাকতে লাগলো। ভেতরে সেই লাল রঙের ভয়াবহ ছায়াটি ছিল। এডিথের নজর পড়ার আগেই সেই ছায়া এক ঝটকায় দরজা বন্ধ করে দিল। এডিথ সাহস সঞ্চয় করে আবার দরজা খুলল। এবার ভেতরে সেই ছায়া ছিল না, বরং একটি পুরনো পেটি রাখা ছিল। কৌতূহলী এডিথ পেটিটি খুলল এবং দেখল তার ভেতরে
কিছু গ্র্যামাফোন রেকর্ডিং রয়েছে। গ্র্যামাফোন যা পুরনো দিনে আওয়াজ রেকর্ড করার জন্য ব্যবহৃত হতো। সে সেগুলো দেখতেই যাবে, এমন সময় হঠাৎ সেই ভয়ানক ছায়াটি মেঝের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। এডিথের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে এলো। ভয়ে সে চিৎকার করে সেখান থেকে পালাতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে এডিথ লিফটের ভেতরে ঢুকে পড়ল। লিফট নিজে থেকেই নিচের দিকে চলতে শুরু করলো এবং তাকে প্রাসাদের এক অন্ধকার বেসমেন্টে নিয়ে গেল। সেখানে চারিদিকে ধুলো এবং জং পড়া পুরনো বাক্স রাখা ছিল। তখনই এডিথের নজর একটি বিশেষ বাক্সের ওপর পড়ল, যাতে ইনোলা লেখা ছিল। এই বাক্সটি অন্য বাক্সগুলোর থেকে আলাদা মনে হচ্ছিল। এডিথ বাক্সটি খুলতে চাইলেও কিন্তু সেটি তালা বন্ধ ছিল। এবার এডিথের মনে অসংখ্য প্রশ্ন জাগতে লাগলো। ভয় এবং কৌতূহল নিয়ে সে সরাসরি থমাসের কাছে গেল, যে সেই সময় নিজের মেশিনের যান্ত্রিক ত্রুটি সারাতে ব্যস্ত ছিল। সে থমাসকে ডেকে সরাসরি প্রশ্ন করল, এই প্রাসাদে আগে কখনো কোনো ভয়াবহ বা হিংসাত্মক মৃত্যু হয়েছে কিনা। থমাস হঠাৎই অস্বস্তি বোধ করতে শুরু করলো এবং এডিথের কথা এড়িয়ে যাওয়ার জন্য সে নিজেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জখম করে ফেলল। তার মুখে ব্যথার ছাপ থাকলেও চোখে এক অব্যক্ত ভয় ফুটে উঠেছিল। কথা প্রসঙ্গে থমাস এডিথকে বলে যে তাকে মেশিনের সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলতে হবে, কারণ খুব তাড়াতাড়ি তুষারপাত শুরু হবে এবং একবার বরফ পড়তে শুরু করলে এই এলাকায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। তারপর সে একটি অদ্ভুত কথা বলল। যখন বরফ এই জায়গায় লাল মাটির ওপর পড়ে, তখন মাটি রক্তের মতো গাঢ় লাল দেখায়। এই কারণেই এই জায়গাকে ক্রিমসন পিক বলা হয়। এই নামটি শোনা মাত্রই এডিথের গায়ের লোম খাড়া হয়ে গেল। তার হঠাৎ তার মায়ের আত্মার সেই সতর্কবাণীর কথা মনে পড়ে গেল, যা তাকে দুবার ক্রিমসন পিক থেকে দূরে থাকার কথা বলেছিল। ওদিকে ডাক্তার কার্টার কাশিংয়ের উকিলের কাছ থেকে জানতে পারলেন যে কাশিং থমাস শার্পের ওপর নজর রাখবার জন্য একজন ডিটেকটিভ ভাড়া করেছিলেন। এটি শুনে ডাক্তারের সন্দেহ আরও গভীর হলো। এডিথের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। কাশির সাথে রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। অসহায় এডিথ যখন বাথরুমের দরজা খুলল, দেখল এক নারীর আত্মা, যার মাথায় একটি অস্ত্র গাঁথা, যন্ত্রণায় গোঙাতে গোঙাতে তাকে শেষবারের মতো সতর্ক করছে, এখান থেকে পালিয়ে যাও, এই প্রাসাদ থেকে দূরে চলে যাও। আতঙ্কে দিশেহারা এডিথ থমাস ও লুসিলের কাছে সবটা জানালেও তারা বিষয়টিকে স্রেফ মনের ভুল বলে উড়িয়ে দেয়। এডিথের মানসিক শান্তি ফেরাতে থমাস তাকে নিয়ে পরদিন পোস্ট অফিসে যায়। সেখানে এডিথ নিজের নামে 3টি রহস্যময় চিঠি পায়, যার একটি ছিল ইতালির মিলান থেকে এবং চিঠিতে তার পরিচয় লেখা ছিল লেডি ই শার্প, যা তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। এডিথ অবাক হলেও, কারণ সে ইটালিতে কাউকেই চেনে না এবং সে একই কথা পোস্টম্যানকেও বলল। তবে পোস্টম্যান তাকে চিঠি দেখিয়ে বলল যে তার ওপর লেডি ই শার্প লেখা আছে, অর্থাৎ এটা নিশ্চিতভাবে এডিথের জন্যই ছিল। এডিথ কোনো কথা না বলে 3টি চিঠি নিজের কাছে রেখে দিল। এরই মধ্যে ডাক্তার সেই ডিটেকটিভের সঙ্গে দেখা করতে পৌঁছালেন, যাকে কার্টার কাশিং থমাসের ওপর নজর রাখতে লাগিয়েছিলেন। ডিটেকটিভ ডাক্তারকে সেই চাঞ্চল্যকর রহস্যগুলো জানালেন, যা আগে কাশিংকে সে বলেছিলেন। সে প্রকাশ করেন যে থমাস এবং তার বোন লুসিল যখন ছোট ছিল, তখন কেউ তাদের মাকে বড় নির্মমভাবে হত্যা করেছিল। এর মানে হলো, যে আত্মাটি এডিথকে প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সতর্কবাণী দিয়েছিল, সেটি আর কেউই নয়, বরং থমাসের মায়ের আত্মাই ছিল। কিন্তু সবথেকে বড় রহস্য এখনও বাকি ছিল। ডিটেকটিভ ডাক্তারকে একটি গুরুত্বপূর্ণ নথি দেখালো এবং সেটি হলো থমাসের ম্যারেজ সার্টিফিকেট। সে জানালো থমাস আগে থেকেই বিবাহিত ছিল এবং তার বিয়ে লন্ডনের এক মহিলার সঙ্গে হয়েছিল। এটি শুনে ডাক্তারের সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। থমাস এবং লুসিল বড় কিছু একটা লুকোচ্ছিল এবং ডাক্তার এটি শোনা মাত্রই থমাসের শহর কাম্বারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে এডিথ তার ঘরে ফিরে চিঠিগুলো পড়তে গিয়ে এক হাড় হিম করা সত্যের মুখোমুখি হলো। বাবার সম্পত্তি সংক্রান্ত চিঠির বাইরে ইতালির মিলান থেকে আসা রহস্যময় চিঠিতে আসলে তার জন্য নয়, বরং ইনোলা শার্প নামে অন্য এক মহিলার জন্য ছিল। কৌতূহল ও আতঙ্ক নিয়ে এডিথ বেসমেন্টে গিয়ে ইনোলার সেই গোপন বাক্সটি খুলল
যার চাবি সে আগেই লুকিয়ে নিয়ে নিয়েছিল। সেখানে লন্ডন, মিলান এবং এডিনবরা এই 3 শহরের 3টে আলাদা প্যাকেটের নথিপত্র আর গ্রামাফোন রেকর্ড রাখা ছিল। এডিথের মনে পড়ে গেল তার বাবাও ঠিক এই শহরগুলোতেই থমাসের ব্যর্থ ব্যবসার কথা উল্লেখ করেছিলেন। বেসমেন্টের সেই থকথকে লাল মাটির কুয়োর গভীরেও সে অশুভ কিছুর অস্তিত্ব টের পেল। সেখান থেকে সে বেরিয়ে যাবার পরপরই একটি কঙ্কাল ভেসে উঠল। এদিকে থমাস তার স্বপ্নের মেশিনটির কাজ শেষ পর্যন্ত সচল করতে পেরে আনন্দে লুসিলকে জড়িয়ে ধরল। এডিথের প্রতি তার মনে এখন এক প্রকৃত ভালোবাসার জন্ম হয়েছিল। কিন্তু লুসিল এরই মধ্যে খেয়াল করল তার চাবির গোছা থেকে ইনোলার চাবিটি উধাও। লুসিল নিশ্চিত হল যে এডিথ তাদের গোপন রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। লুসিলকে জল আনতে পাঠিয়ে এডিথ চুপি চুপি ইনোলার চাবিটি আবার চাবির গোছায় লাগিয়ে দিল। কিন্তু লুসিল এত সহজে ধোঁকা খাবার পাত্রী তো ছিল না। আসলে সে ইচ্ছে করেই চাবির গোছা সেখানে ফেলে রেখে গিয়েছিল, যাতে এডিথের গতিবিধির ওপর নজর রাখা যায়। রাত হতেই এডিথ সে গ্রামাফোন রেকর্ডগুলো শুনল, যা সে প্রাসাদে আসার শুরুর দিকে পেয়েছিল। রেকর্ডিং এবং নথিগুলো মন দিয়ে শোনার ও পড়ার পর থমাস এবং লুসিলের ভয়াবহ সত্যগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করলো। রেকর্ডিং থেকে সে জানতে পারল যে বাকি যে 3 মহিলার নাম প্যাকেটের ওপর ছিল তারা প্রত্যেকেই এক সময় থমাসের স্ত্রী ছিলেন। কিন্তু বিয়ের এই বন্ধন ভালোবাসার ছিল না, ছিল প্রতারণা আর লোভের। থমাস তাদের শুধুমাত্র সম্পত্তির জন্য বিয়ে করেছিল এবং বিয়ের পর তাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিত। সে এই বিয়েগুলো কেবল টাকার জন্যই করেছিল, যাতে সেই টাকা দিয়ে সে তার মেশিনকে সফলভাবে চালু করতে পারে। কিন্তু সবথেকে ভয়ানক সত্যটি ইনোলা তার রেকর্ডিংয়ে বলেছিল। সে বলেছিল যে থমাস এবং লুসিল তাকে রোজ অল্প অল্প করে বিষ দিচ্ছিল এবং সেই বিষ তারা চায়ের সাথে মিশিয়ে দিত। এরপর নিজের হাতের তালুতে কাশির রক্ত দেখে এডিথ শিউরে উঠল। সে বুঝতে পারল তাকেও একইভাবে তুষার ঝড় আর এই জনমানবহীন প্রাসাদের ভেতরে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাঁচার আশায় সে সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করলেও বিষের প্রভাবে অবসন্ন শরীর আর সায় দিল না। সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের ওপর। সকালে যখন তার চোখ খুলল, সে নিজেকে নিজের বিছানায় দেখতে পেল। ঝাপসা চোখে সে দেখল লুসিল তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে চা এবং ব্রেকফাস্ট। লুসিল তাকে জোর করে চা খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু এডিথ এখানে অস্বীকার করলো খেতে। লুসিল খুব একটা জোড়াজোড়ি করলো না এবং তাকে আগে খাবার খাওয়াতে লাগলো। এডিথ যেই না শেষ গ্রাস গিলল, লুসিল আবার চায়ের পেয়ালা তার সামনে বাড়িয়ে দিল। তখনই থমাস ভেতরে এলো এবং লুসিলকে বাইরে বেরিয়ে যেতে বলল। লুসিল চলে যাওয়ার পর থমাস এডিথের কাছে এলো এবং ফিসফিস করে সতর্ক করে দিল, এই চা তুমি কখনো খাবে না। থমাস বাইরে আসতেই লুসিল শান্তভাবে বলল, আমি জানি এডিথ সবটাই জেনে ফেলেছে। তারপর সে ঠান্ডা গলায় যোগ করল, তাই আমি আজ তার খাবারেও বিষ মিশিয়ে দিয়েছিলাম। থমাস এটি শুনে চমকে উঠল। প্রথমবার সে লুসিলের ওপর রাগ দেখালো এবং বিরক্তি ভরে বলল, এটা করা কি খুব দরকার ছিল? লুসিল কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, তুমি বুঝছো না, ওকে যদি বাঁচিয়ে রাখা হয় তবে ও সবাইকে সব বলে দেবে। তারপর কি হবে? আমি জেলে পচবো আর তোমার ফাঁসি হবে। পৃথিবী আবার আমাদের একে অপরের থেকে আলাদা করে দেবে। থমাস কিছুক্ষণ চুপ থাকলো, তার চোখেও জল ছিল। সে লুসিলকে কথা দিল যে সে কখনো লুসিলকে ছেড়ে যাবে না। ওদিকে ডাক্তার অ্যালানো প্রচণ্ড তুষার ঝড়ে আটকে গিয়েছিলেন। অতিরিক্ত ঠান্ডা এবং বাতাসের কারণে তার ঘোড়া আর এগোতে পারছিল না। অবস্থা দেখে ডাক্তার ঘোড়াটিকে সেখানেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং নিজে হেঁটেই থমাসের প্রাসাদের দিকে এগোতে লাগলেন। প্রাসাদের ভেতরে এডিথের নজর একটি আত্মার ওপর পড়ল, যার কোলে একটি বাচ্চা ছিল। সে সাথে সাথে বুঝে গেল এটি ইনোলার আত্মা। আত্মাটি কাঁদছিল এবং একটি নির্দিষ্ট ঘরের দিকে ইশারা করলো। এডিথ ধীরে ধীরে সেই ঘরের দিকে এগোলো, কিন্তু দরজা খোলা মাত্রই যে দৃশ্য সে দেখল তা তাকে স্তব্ধ করে দিল। সে দেখল লুসিল এবং থমাস আপত্তিকর অবস্থায় রয়েছে এবং এই জঘন্য সত্যটি দেখে এডিথ শিউরে উঠল।
এবং সে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে শুরু করলো, কিন্তু লুসিল তাকে সিঁড়ির কাছে ধরে ফেললো। এডিথ এখানে কাঁপা গলায় বলল যে তার আগে থেকেই সন্দেহ ছিল যে এডিথ এবং লুসিল ভাই বোন হতেই পারে না। এই কথায় লুসিল ঠান্ডা স্বরে উত্তর দিল যে তারা সত্যিই আপন ভাই বোন এবং তা সত্ত্বেও সে থমাসকে ভালোবাসে। এই বলেই লুসিল কোনো দ্বিধা না করে এডিথকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এডিথ ওপর থেকে নিচে পড়ে গেল ঠিকই, কিন্তু সৌভাগ্যক্রমে বরফের ওপর পড়ার কারণে সে মারাত্মক চোট পেল না, যদিও ঠান্ডা এবং ভয়ে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন এডিথের জ্ঞান ফিরল সে দেখল তার সামনে ডক্টর অ্যালান দাঁড়িয়ে আছে। ডাক্তার ঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন। ডাক্তার অজুহাত দেখিয়ে এডিথকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, এই বলে যে তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু লুসিল সাথে সাথে তাকে আটকে দিল এবং বলল এর কোনো প্রয়োজন নেই। ডাক্তার বুঝে গেলেন যে তারা তাকে এত সহজে যেতে দেবে না। তিনি কোনো দ্বিধা না করে এডিথের সামনে লুসিল ও থমাসের সত্যটা প্রকাশ করতে শুরু করলেন। তিনি জানালেন যে এই লুসিলই তার মাকে হত্যা করেছিল, যদিও এই অপরাধে থমাস জড়িত ছিল না। আসলে লুসিল এবং থমাসের মা তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। এই কারণেই লুসিল নিজের মাকেও খুন করেছিল। মায়ের হত্যার পর লুসিলকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করা হয়েছিল এবং তাকে পাগলা গারদে পাঠানো হয়েছিল। এরপর এডিথ লুসিল এবং থমাসের সম্পর্কে যতই জানতে পারছিল তার নিজের ভালোবাসার ওপর ঘেন্না হতে শুরু করলো। ডাক্তার তার দুর্বল অবস্থা দেখে তাকে আগলে ধরলেন এবং সাবধানে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন, কিন্তু লুসিল হঠাৎ ডাক্তারের পিঠে একটা অস্ত্র বসিয়ে দিল। এরপর লুসিল আহত ডাক্তারকে শেষ করার দায়িত্ব থমাসকে দিয়ে দিল, কিন্তু থমাস তার বোনের মতো নির্দয় ছিল না। সে এ পর্যন্ত যত ভুল কাজ করেছিল সবটাই লুসিলের চাপে পড়ে করেছিল। থমাস ডাক্তারের কাছে এলো এবং নিচু স্বরে ফিসফিস করে বলল, তুমি ডাক্তার, তুমি জানো শরীরের কোন জায়গায় আঘাত করলে প্রাণ যাবে না, শুধু ক্ষত হবে। ডাক্তার তার কথা বুঝে গেলেন এবং তিনি নিজেই এমনভাবে একটি আঘাত নিজের শরীরে নিলেন যাতে তিনি মারাত্মক আহত হলেও তার প্রাণ বেঁচে গেল। দূরে দাঁড়িয়ে থাকা লুসিলের মনে হলো ডাক্তার মারা গেছেন। সে নিশ্চিন্ত হয়ে সেখান থেকে চলে গেল। এরই মধ্যে থমাস দ্রুত ডাক্তারকে সাহায্য করলো এবং তাকে লুকোনোর জন্য বেসমেন্টের দিকে নিয়ে গেল। থমাস ডাক্তারকে বলল সেখানে অপেক্ষা করতে। সে জানতো যে লুসিল এডিথকে সম্পত্তির কাগজে সই করানোর জন্য নিয়ে গেছে এবং এডিথ যেই সই করবে অমনি লুসিল তাকে মেরে ফেলবে। সময় দ্রুত ফুরিয়ে আসছিল এবং থমাসকে যত তাড়াতাড়ি সম্ভব এডিথের কাছে পৌঁছতে হতো। কোনো দেরি না করে সে এডিথকে বাঁচানোর জন্য ছুটে গেল। লুসিল অন্যদিকে এডিথকে জোর করছিল কাগজে সই করার জন্য। এই সময় এডিথকে সে জানালো যে এডিথের বাবাকেও সেই হত্যা করেছে। এই শুনে এডিথের রক্ত এবার গরম হয়ে গেল। রাগে সে একটি কলম তুলে সরাসরি লুসিলের বুকে গেঁথে দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। সেই সময় থমাস সেখানে পৌঁছে গেল এবং সে এডিথকে বলল তার ওপর একবার বিশ্বাস রাখতে এবং সেখানেই অপেক্ষা করতে। এরপর থমাস দ্রুত লুসিলের কাছে গেল এবং সেই কাগজগুলো পুড়িয়ে দিল যাতে লুসিল এডিথের সই নিতে না পারে। থমাস লুসিলকে বোঝানোর চেষ্টা করলো যে তাদের এই প্রাসাদ ছেড়ে দূরে কোথাও গিয়ে নতুন জীবন শুরু করা উচিত, যেখানে তারা তিনজন একসাথে থাকতে পারবে এবং সুখী হতে পারবে। কিন্তু যখনই লুসিল বুঝতে পারলো যে থমাস এডিথকেও সাথে রাখতে চায় তখনই সে ক্ষিপ্ত হয়ে উঠল। থমাস যে এডিথকে ভালোবাসে এটি সে বুঝতে পেরে রাগ আর পাগলামিতে জ্ঞান হারালো। পরের মুহূর্তেই সে নির্মমভাবে থমাসকে হত্যা করলো। এরপর লুসিল পুরোপুরি এডিথের পিছু নিল। তার শক্তির কাছে এডিথ দুর্বল হয়ে পড়েছিল এবং মনে হচ্ছিল লুসিল তাকে মেরেই ফেলবে, কিন্তু তখনই থমাসের আত্মা প্রকট হলো, যা দেখে লুসিলের নজর তার দিকে ঘুরে গেল। এই সুযোগের সদ্ব্যবহার করে এডিথ লুসিলের ওপর শেষ আঘাতটা হানল এবং তাকে চিরতরে শেষ করে দিল। অন্তিম পর্বে এডিথ ডাক্তার অ্যালানকে নিয়ে সেই অভিশপ্ত প্রাসাদ থেকে বেরিয়ে এলো, কিন্তু সেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রাসাদে এখন লুসিলের আত্মা ঘুরে বেড়াচ্ছিল, যেন সে তার প্রতিশোধের জন্য আজও এডিথের অপেক্ষা করছে। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। পরিচালক গুইলার্মো দেল টোরোর ক্রিমসন পিক সিনেমাটির সারসংক্ষেপ আরও একবার আপনাদের বলে দিই।
গল্পটি শুরু হয় 20 শতকের শুরুতে নিউ ইয়র্কে, যেখানে উচ্চাকাঙ্ক্ষী লেখিকা এডিথ কাশিং বাস করেন। এডিথের জীবনে আসেন এক রহস্যময় ব্রিটিশ উদ্ভাবক স্যার টমাস শার্প, যিনি তার বোন লুসিল শার্পের সাথে আমেরিকায় এসেছেন তাদের পারিবারিক ব্যবসার জন্য বিনিয়োগকারী খুঁজতে। এডিথের বাবা এই ভাই বোনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করলেও রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এরপর এডিথ টমাসকে বিয়ে করে ইংল্যান্ডের তাদের জরাজীর্ণ পারিবারিক প্রাসাদ অ্যালাড্রিল হলে চলে যান। বাড়িতে পৌঁছানোর পর থেকেই এডিথ সেখানে ভয়ঙ্কর সব আত্মাদের দেখতে পায়। ধীরে ধীরে সে কিছু গোপন এবং নিষিদ্ধ রহস্য আবিষ্কার করে, যেমন টমাস এবং লুসিল আসলে ভাই বোন হলেও তাদের মধ্যে এক নিষিদ্ধ সম্পর্ক রয়েছে। তারা এর আগেও অনেক ধনী নারীকে বিয়ে করে এই বাড়িতে এনেছেন এবং তাদের থেকে সম্পত্তি হাতিয়ে নিয়ে বিষ খাইয়ে হত্যা করেছেন। মৃত স্ত্রীদের আত্মাই এডিথকে প্রথম থেকেই সতর্ক করার চেষ্টা করেছিল। লুসিল এখানে আসলে একজন মানসিক বিকারগ্রস্ত নারী, যে টমাসকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। শেষ পর্যন্ত এডিথ এবং তার বন্ধু অ্যালান এই মরণ ফাঁদ থেকে বাঁচার জন্য লড়াই করেন। এক পর্যায়ে লুসিল থমাসকে হত্যা করে ফেলে, কিন্তু এডিথ শেষ পর্যন্ত লুসিলকে পরাজিত করে ওই অভিশপ্ত বাড়ি থেকে পালিয়ে আসতে সক্ষম। সহজ কথায় ক্রিমসন পিক একটি গথিক রোম্যান্স, যেখানে ভূতগুলো আসলে ভয়ের কারণ নয়, বরং তারা মূল ভিলেনদের পাপের সাক্ষী হিসেবে সতর্কবার্তা দেয়। এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। আজকের মুভি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আমার ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আরও একটি রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন নিয়ে থাকবো আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।